তো আমরা আজকের ক্লাসে আসি। আমরা আজকে আলোচনা করব পদ্মা। পদ্মা একটি কবিতার নাম, লিখেছেন কবি ফররুখ আহমেদ। প্রথমে দেখো, লেখি আমরা কিন্তু পদ্মা, কিন্তু উচ্চারণ করি পদ্মা। প ওকা দো হর্ষ চিহ্ন আরেকটা দো চন্দ্রবিন্দু আকার, পদ্মা। তো পদ্মা একটা নদীর নাম, বাংলাদেশের প্রধান নদী পদ্মা, মেঘনা, যমুনা। এর মধ্যে পদ্মা নদী নিয়ে লেখা এই কবিতাটি লিখেছেন কবি ফররুখ আহমেদ। ফররুখ আহমদের কবিতায় যাওয়ার আগে আমরা একটু ফররুখ আহমদ সম্পর্কে একটু করে জেনে নিব, তারপর আমরা মূল কবিতার আলোচনায় যাব। ফররুখ আহমেদের জন্ম, ফররুখ আহমদ, খেয়াল করবা ফররুখ রর নিচে একটা হর্ষ চিহ্ন দিতে হবে, তারপর ফররুখ, কেমন? তো ফররুখ আহমেদের জন্ম 1918 খ্রিস্টাব্দে 10ই জুন মাগুরা জেলার মাঝ আইল গ্রামে। এগুলো থেকে অবজেক্টিভ হয়, এই জন্য প্রত্যেকটা শব্দ খেয়াল করতে হবে। জন্ম হচ্ছে আজকে থেকে 102-3 বছর আগে, কেমন? আর 10 জুন মাগুরা জেলার মাঝ আইল গ্রামে। পিতার নাম হাতেম আলী। কর্মজীবনে বিচিত্র পেশা অবলম্বন করেছেন তিনি, তবে শেষ পর্যন্ত দীর্ঘকাল চাকরিতে নিয়োজিত ছিলেন ঢাকা বেতারের স্টাফ রাইটার হিসাবে। ঢাকা বেতারের স্টাফ রাইটার ছিলেন ফররুখ আহমেদ। 40-এর দশকে আবির্ভূত শক্তিমান কবিদের মধ্যে অন্যতম ফররুখ আহমদ। 40-এর দশক বলতে 1940 থেকে 1950 সন পর্যন্ত সময়টাকে, বা 1940 থেকে 49 পর্যন্ত সময়কে বলা হয় 40-এর দশক। এই সময়ে ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থ ছিল সাত সাগরের মাঝি, প্রকাশিত হয় 1944 সালে। এরপর একে একে তার অনেক কাব্যগ্রন্থ, কাব্য নাটক মানে কবিতায় লেখা নাটক, কাহিনী কাব্য, কাহিনী কবিতায় লেখা কাহিনী প্রকাশিত হয়েছে। তার মূল বৈশিষ্ট্য ছিল ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবনে বিশ্বাসী ছিলেন, এবং তার কবিতায় প্রকাশ পেয়েছে ইসলামী আদর্শ ও জীববোধে। তার অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ সিরাজুম মুনিরা, কাব্য নাটক হচ্ছে নৌফেল ও হাতেম, সনেট সংকলন, মুহূর্তের কবিতা, এবং কাহিনী কাব্য হচ্ছে হাতেম তাই। তিনি ছোটদের জন্য বেশ কিছু ছড়া এবং কবিতা লিখে গেছেন। সাহিত্য সংস্কৃতির স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার পেয়েছেন, এবং মরণোত্তর 21 পদকে ভূষিত হয়েছেন। মরণোত্তর মানে তার মৃত্যুর পরে তিনি যে পুরস্কার পেয়েছেন, এগুলোকে বলা হয় মরণোত্তর পুরস্কার। মরণোত্তর তিনি পেয়েছিলেন বাংলাদেশে 21 পদক, এবং 1974 খ্রিস্টাব্দের 19 অক্টোবর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এবার আমরা যাই তার কবিতা। তাহলে এই কবিতাটি একটি সনেট। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল কাফেলা নামক কাব্যগ্রন্থে 1980-তে। তার মৃত্যুর পরে কিন্তু লিখেছেন তাহলে আরো আগে, আমরা ধরে নিতে পারি যে 74-এর আরো আগেই লেখা হয়েছিল। এবং কাফেলা নামক যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থে সনেট ছিল 60টি সনেট ছিল এই কাব্যগ্রন্থে। এই 60টি সনেটের মধ্যে এটা ছিল 5 নম্বর সনেট। সনেটের নাম্বার ছিল, কবিতার নাম্বার ছিল 5। এবার ওই 5 নম্বর কবিতায়, এখানে যদিও কবিতার মধ্যে কোথাও পদ্মা শব্দটি নেই, কিন্তু কবিতার মূল বিষয় থেকে আমরা কবিতার নাম দেওয়া হয়েছে পদ্মা। এবার দেখো, আমরা কবিতাতে আমরা যাই, কবিতা পড়ে দেখি আমরা কবিতাতে আমরা কি পাচ্ছি বা কি বলছেন কবি এই কবিতায়। কেমন? অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা খোঁড়ায় প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। এখানে দেখো অনেক ঘূর্ণিতে ঘুরে, তাহলে নদীর পানিতে অনেক ঘূর্ণি, পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, অনেক বড় আকৃতির সমুদ্রের মতো, তাহলে সমুদ্রের স্বাদ পাওয়া যায়। সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা যেরকম, এরকম এত বিশাল নদী, নদীতে ঘুরতে ঘুরতে যেন সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা পাওয়া যায়। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, জীবনের পথে যে বিচিত্র অভিজ্ঞতা, যে বিচিত্র জীবনের অভিজ্ঞতা, নদীর চারপাশে যে বিচিত্র জীবন, এগুলো কুড়িয়ে কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। হারমাদ হচ্ছে পর্তুগিজ জলদস্যু, স্প্যানিশ শব্দ, আরমাদ থেকে এসেছে। তাহলে পদ্মা নদীকে দেখে
জলদস্যুরা কেঁপে উঠেছেন। পদ্মা নদীর মধ্যে জলদস্যুর উপদ্রব এবং বঙ্গবন্ধুকেও একসময় জলদস্যুরা আক্রমণ করেছিল, সেই কাহিনীও আমরা জানি যে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনীতে সেই বিষয়টি উঠে এসেছে। এবং যখন জানলো যে ওখানে ওই নৌকার মধ্যে বঙ্গবন্ধু আছেন, তখন তারা ওখান থেকে চলে যায়, তাকে আর আক্রমণ করেনি। এই যে বিষয়গুলো, তাহলে পদ্মা নদীতে জলদস্যুর যে উপদ্রব ছিল, সেই বিষয়ে জলদস্যুরাও পদ্মা নদীকে কোনো কোনো সময় ভয় পেয়েছে, সেটা উঠে এসেছে এই কবিতার এই পংক্তিতে। এবার দেখো, স্বাদের সাথে হারমাত, প্রথম লাইনের শেষের সাথে তৃতীয় লাইনের শেষ মিল আছে, এটাকে বলা হয় অন্তমিল। আমরা জানি যে সনেটের মিল বন্ধন থাকে, তাহলে সাতকে যদি আমরা নাম দিই ক, তাহলে প্রচুর হবে খ, আর হারমাত হবে আবার ক। কেমন এই মিলটা আছে এখানে। আচ্ছা, তারপর দেখো, তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর, তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর। ভয় পেয়ে গেলে পাণ্ডুর বর্ণ হয়, মানুষ ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে যায়, সাদা হয়ে যায়। কেমন, তো এই যে বিষয়টি, এটাকে তিনি বলছেন পাণ্ডু। তোমার তরঙ্গ ভঙ্গে, ঢেউয়ের ভঙ্গি দেখে তার চেহারা, তার রং পাণ্ডুর হয়ে গেছে। সংগ্রামে মানুষ তবু দুই তীরে চালায় লাঙল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর। কিন্তু তার দুই তীরের মানুষ ছিল হচ্ছে সংগ্রামী। নদীতে জলদস্যু পাণ্ডুর হয়ে গিয়েছে তার নদীর ঢেউ দেখে ভয় পেয়ে, কিন্তু তার দুই তীরের মানুষ এই ভয় দেখে ভয় পায়নি, তারা আরো সংগ্রামী হয়েছে। তারা সংগ্রাম করে দুই তীরে লাঙ্গল চালিয়ে কৃষিকাজ করেছে। কৃষিকাজ করার মধ্যে কঠিন শ্রম দিয়েছে এবং শ্রমের ফল পেয়েছে। কি ফল? শস্য দানা পেয়েছে প্রচুর। নদীর তীরে পলি জমে যে উর্বর সমভূমি, প্লাবন ভূমি গড়ে উঠেছে পদ্মার দুই তীরে, সেই প্লাবন ভূমিতেই গড়ে উঠেছে বাংলাদেশ। সুতরাং সেখানে তারা প্রচুর ফসল পেয়েছে। এখানে দেখো, প্রচুরের সাথে আগের লাইনের প্রচুর এর সাথে পরের লাইন এখানে এসে চতুর্থ লাইনে পাণ্ডুর এবং প্রচুর, এই মিল আছে। তাহলে এই দুটাকে আমরা দিব খ খ। এবার লাঙ্গলটা ল, এটা হয়ে যাবে গ, এটার পাশে আমরা লিখবো গ। তাহলে ক খ ক, এবার খ গ খ। এই পাণ্ডুর, প্রচুর, প্রচুর, এগুলোতে আমরা দিলাম খ। এবার দেখো পরের লাইনে এসে, উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল। তোমার উর্বর চরে তারা প্রচুর ফসল ফলায়েছে। কারা? সেই সংগ্রামী মানুষগুলো। জীবন মৃত্যুর দ্বন্দ্বের নিঃসংশয় নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। তাহলে তারা কি করেছে? জীবনের সম্বল খুঁজে পেয়েছে। কিভাবে? তারা জীবন মৃত্যুর দ্বন্দ্বে সংশয় হয় নাই, তারা নিঃসংশয়ে, তারা নির্ভীক জওয়ানের মতো কাজ করেছে। এই কারণে বর্ষায় তোমার স্রোতে গেছে বেশে সাজানো বাগান। সেই চরে যে ফসল ফলিয়েছে, বাগান করেছে, কিন্তু বর্ষার স্রোতে সেই সাজানো বাগান ভেসে গিয়েছে। অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার, অসংখ্য জীবনও ভেসে গিয়েছে, অনেক মানুষ ডুবে গিয়েছে প্লাবনে, বন্যায়, অনেক মানুষ মারা গিয়েছে। হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। তবু মানুষ ভয় পেয়ে নাই, হ্যাঁ, তবু মানুষ আহ্বান শুনেছে, আহ্বান জেগে উঠেছে। কি? মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত শ্রুতধারা। এখানে শ্রুতধারা না দিয়ে শ্রুতধার দিলেই হতো, কেমন? স্বর্ণদ্বারের সাথে শ্রুতধার আকারটা না দিলেও চলতো, কেমন, এবং মিলতো ভালো। তো মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, সোনার দুয়ার খুলে গিয়েছে যেন। পদ্মা নদীর যে গতি, জীবন, মানুষ স্থবির হয় নাই, নদীর গতির সাথে যে গতি, স্রোতধারা, স্রোতের যে গতি এবং প্রবহমানতা, প্রবহমান নদীর স্রোতধারার সাথে মানুষের যে জড়তা, সেই জড়তা কেটে গিয়েছে। মানুষ সপ্রাণ হয়ে গেছে, হ্যাঁ, প্রাণচঞ্চল হয়ে গেছে, সজীব হয়ে উঠেছে। তোমার সুতীব্র গতি, তোমার যে গতির তীব্রতা, গতির তীব্রতা তোমার প্রদীপ্ত স্রোত দ্বারা, নদীর স্রোত দ্বারার কারণে। তাহলে এখানে নদীর নাম কিন্তু নেই, তুমি বলে বলেছেন, কিন্তু আমরা বুঝছি যে সেই তুমিটা হচ্ছে একটি নদী, এবং সেই নদী যে বাংলাদেশের প্রধান স্রোতধারা, সেটাই প্রধান স্রোতধারা বা প্রধান নদী পদ্মা, সেটাই বুঝিয়েছেন। এই কারণে এই কবিতাটির নাম আমরা দিয়ে দেওয়া হয়েছে পদ্মা। তাহলে পদ্মা নদী একদিকে
যে হারমাদস্যুদের আতঙ্কের নাম। আরেকদিকে এই নদী থেকে আমরা বিচিত্র স্বাদ পেয়েছি। এই নদীর দুই তীরে সংগ্রামী মানুষ তাদের সংগ্রামী জীবন গঠন করেছেন, প্রতিরোধ করেছেন এবং তারা ফসল ফলিয়েছেন। এই নদীর পলি থেকে আমাদের নদীর তীরবর্তী মানুষ ভূমিটা উর্বর হয়ে উঠেছে, সবুজের সমারোহ হয়ে উঠেছে এবং এই নদীর গতি থেকে মানুষ পেয়েছে প্রদীপ্ত মুক্তির স্বর্ণদ্বার, পেয়েছে সুদীপ্ত গতি এবং পেয়েছে প্রবহমানতা বা সামনের দিকে এগিয়ে যাওয়ার, যেটা আমরা স্পিড বা গতি বলি, সেই গতি। এটা হচ্ছে এই কবিতার মূল কথা। এবার এটি একটি সনেট। সনেট আমরা জানি সনেটের বাংলা নাম করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। চতুর্দশপদী কবিতা, বাংলা সাহিত্যে প্রথম চতুর্দশপদী কবিতা লিখেন মাইকেল মধুসূদন দত্ত। তারপর রবীন্দ্রনাথ থেকে শুরু করে অনেকেই লিখেছেন, ফরুক আহমদও কিছু সনেট লিখেছিলেন। তার সনেট সংকলন হচ্ছে মুহূর্তের কবিতা। এবং এই যে কাফেলা, এটি তার সনেট গ্রন্থ এবং এই কাফেলা গ্রন্থ থেকে এই সনেটটি নেওয়া হয়েছে। তাহলে এটি একটি সনেট। তবে সনেটের মিলবন্ধন দেখো, তোমাদের দেখো কবিতাটির মিল বিন্যাস ক খ ক। তাহলে এই স্বাদের পাশে লেখো ক, আদ, তারপর প্রচুর মিল নাই এই জন্য খ, তারপর আবার হারমাদ, স্বাদের স্বাদ হারমাদ মিল আছে এই জন্য ক, তারপর পাণ্ডব ওই যে প্রচুরের সাথে মিল এই জন্য খ, লাঙ্গল কোনোটার সাথে মিল নেই, ক খর সাথে মিল নেই এবার গ, আবার প্রচুর ওটা মিল আছে আগের সাথে খ, এবার ফসল লাঙ্গলের সাথে ফসলের মিল আছে এই জন্য গ, জাওয়ার মিল নেই এটার নাম দিয়েছি ঘ, আবার সম্বল গ, আবার বাগান ওটা হচ্ছে ঘ, সোমবার ওটা আগের সাথে মিল নাই এই জন্য উ, তারপর আহ্বান ঘ, তারপর সোমবারের সাথে স্বর্ণদ্বার আর শ্রুতধার, এটা শ্রুতধারা হলে মিলছে না, শ্রুতধার হলে স্বর্ণদ্বার শ্রুতধার উ মিলবে। কেমন? এই হচ্ছে এই কবিতার মিল বিন্যাস। আচ্ছা, এবার আমরা দেখি পদ্মাকে দেখে কেঁপে উঠেছে কে? নির্ভীক জোয়ান সংগ্রামী মানুষ দুরন্ত হারমাদ প্রদীপ্ত শ্রুত দ্বারা। কে পারবা বলো? স্যার দুরন্ত হারমাদ। হারমাদ, দুরন্ত মানে অন্ত যার অনেক দূর, সেটা হলো দুরন্ত। হারমাদ হচ্ছে যে পর্তুগিজ জলদস্যুদের হারমাদ বলা হতো, ওরা সাগর পথে মানুষকে লুণ্ঠন করতো, লুটপাট করতো, হারমাদ। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কাদের বলা হয়েছে? জলদস্যু, সংগ্রামী চাষী, নির্ভীক জোয়ান, পদ্মা তীরের মানুষ। কোনটা? জীবনের পথে পথে কুড়ায় প্রচুর। এটা হচ্ছে পদ্মা তীরের মানুষ। নির্ভীক জোয়ান এই অংশে নেই। কেমন? নির্ভীক জোয়ানটা আরো পড়ে। আচ্ছা, এটা হলো পদ্মা তীরের মানুষরা জীবনের পথে পথে প্রচুর অভিজ্ঞতা কুড়িয়েছেন। এবার দেখো নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ভাঙন প্রবণ তীরে যাদের আবাস তারা কেউ সুখে নেই বরং দুঃখেই কাটে তাদের দিনকাল। উদ্দীপক ও পদ্মা কবিতাটির মিল রয়েছে। নদী তীরবর্তী মানুষের দুর্ভোগ, নদীর জীবন প্রবাহ, কৃষিতে নদীর প্রভাব। কোনটা? 1 ও 2। হ্যাঁ, ঘ 1 ও 2। 1 ও নদীর জীবন প্রবাহ। ভাঙন প্রবণ নদী তীরে যাদের আবাস তারা কেউ সুখে নেই বরং দুঃখেই কাটে তাদের দিনকাল। স্যার বলো স্যার 1 ও 2। নদীর জীবন প্রবাহ। হ্যাঁ স্যার 1 ও 2। আচ্ছা, এখানে ভাঙনের কথা আছে। হ্যাঁ, নদীর জীবন, হ্যাঁ নদীর জীবনে নদী ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, এটা আছে 1 ও 2। হ্যাঁ, বরং দুঃখেই কাটে তাদের দিনকাল। চরণটির ভাবের সাথে পদ্মা কবিতার নিচের কোন চরণটির সাদৃশ্য আছে? বলো। চার নাম্বার বলো। ঘ মনে হচ্ছে মিত্র। হ্যাঁ, ভুল বলো, ভুলগুলো বলো। আমরা ভুলগুলো যে নয় সেটা আমরা দেখিয়ে দেব। তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান। হ্যাঁ, দেখো তোমার তরঙ্গভঙ্গে বর্ণে হয়েছে তার হয়েছে পাণ্ডুর, এটা
পদ্মার মানুষের নাম, এটা হলো দস্যুদের। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, এটা আশাবাদ। সবুজের সমারোহ, এটাও আশাবাদ। বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অনেক বাগান বর্ষার পদ্মার স্রোতে ভেসে গিয়েছে, সেই ছবিটা উঠে এসেছে এখানে। হ্যাঁ, তারপর সৃজনশীল। প্রমত্তা পদ্মার সর্বগ্রাসী রূপ নিয়ে বিখ্যাত শিল্পী আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নামে বহুল প্রচলিত একটি গান রয়েছে। নদী তীরবর্তী মানুষের হাহাকার ভরা দীর্ঘশ্বাস গানটিতে ফুটে উঠেছে। সর্বনাশা পদ্মা নদীরে, সেই গানটি। পদ্মারে তোর তুফান দেইকা পরাণ কাপে ডরে, ফেইলা আমায় মারিস না তোর সর্বনাশা ঝড়ে। এবার জীবন মৃত্যুর দ্বন্দ্বের নিঃসংশয় কারা? স্যার নির্ভীক জোয়ান। স্যার নির্ভীক জোয়ান। পদ্মা তীরের নির্ভীক জওয়ানরা। কেমন? মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার বলতে কি বোঝানো হয়েছে? দেখো পদ্মার ওটা শব্দার্থটিকাতে দেয়া আছে, তাহলে আমরা বলবো ফররুক আহমদের পদ্মা নদীর মাঝি, ফররুক আহমদের পদ্মা কবিতায় পদ্মার তীব্র গতি মানুষের জীবন প্রবাহের গতির স্তব্ধতার বুকে এনে দেয় মুক্তির স্পন্দন। একটু কঠিন করে লিখেছে যে মানুষের যে স্থবির জীবনেও, কেমন, নদী তীরবর্তী মানুষের স্থবির জীবনেও পদ্মার যে গতি তাদের জীবনেও একটি গতিশীলতা নিয়ে আসে, কেমন, একটি বেগ নিয়ে আসে, একটি স্পিড নিয়ে আসে, কেমন, একটি প্রাণ চাঞ্চল্য নিয়ে আসে। স্থবিরতাকে কাটিয়ে গতিশীলতা বা চলমানতা বা প্রবহমানতা নিয়ে আসে। উদ্দীপকের সাথে পদ্মা কবিতার কোন দিকটির সামঞ্জস্য লক্ষ্য করা যায়? বলো, কে বলবা? উদ্দীপকে পদ্মা কবিতার কোন দিকটা ফুটে উঠে এসেছে? স্যার নদীর তীরবর্তী মানুষের দুর্ভোগ। নদীর তীরবর্তী মানুষের দুর্ভোগ কষ্টের দিকটা ফুটে উঠেছে। এই যে কেমন বর্ষার স্রোতে ভেসে নিয়ে যায়, তারপর প্লাবনে বন্যা হয়, পদ্মার তীরে নদী ভাঙন হয়, নদী ভাঙনে মানুষ যে বিপন্ন হয়, সেই বিষয়টি উদ্দীপকে এই এতে পদ্মা কবিতা সেই দিকটি উঠে এসেছে, ভয়াল দিকটি, এমনকি ইয়েরা পাণ্ডুর হয়ে যায়, কেমন নানা বিষয়টি। কিন্তু উদ্দীপকটি পদ্মা কবিতার আংশিক রূপায়ণ মাত্র। উক্তিটি বিশ্লেষণ করো। তাই আমরা বলবো কি, হ্যাঁ, যে পদ্মা কবিতা কেবল পদ্মার নেতিবাচক দিক নয়, উদ্দীপকের নেতিবাচক দিকটি উঠে এসেছে, কিন্তু পদ্মার অনেক ইতিবাচক দিক আছে, কেমন ভালো দিক আছে। ভালো দিকগুলো কি? যে পদ্মাকে দেখে জলদস্যুরাও ভয় পায়, কেমন পদ্মা মানুষের জীবনে গতিশীলতা নিয়ে আসে, মানুষকে দুরন্ত করে নির্ভীক জওয়ানরা, কেমন তাকে দেখে কি জীবন মৃত্যু সম্পর্কে নিঃশংস হয়ে ওঠে, তার দুই তীরের সবুজের সমারোহ তৈরি হয়, কেমন অজস্র জীবন সম্ভার জেগে ওঠে, সেই নদী আহ্বান জানায় এবং মুক্তির স্বর্ণদ্বার খুলে দেয়, ইত্যাদি ইত্যাদি, যে অনেকগুলো কথাই আমরা সেখান থেকে তুলে আনতে পারবো। এই তো, আচ্ছা, আর কারো কোনো সমস্যা কোনো বাক্যে বুঝে না আছে নাকি? দেখো এই কবিতায় হ্যাঁ, আর কার কোনো সমস্যা আছে? তাহলে কবিতাটা ভালো করে পড়বে, পড়ে পুরো কবিতাটা পড়বে, পড়ে যে তোমাদের যে গাইড বই থাকে বা যেখান থেকে অবজেক্টিভ গুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করে দেখবে পারো কিনা, কেমন, আর প্রশ্নগুলো নিজে নিজে বুঝে শিখবে, ও গাইড বই থেকে শিখবে না, কোনো গাইড বই থেকে আনসার মুখস্থ করবে না। এই কবিতা তাহলে আমরা দেখবো যে, দেখো কতে আমরা বললাম বই আছে, খতেও বই আছে, গতে আমরা যে মিল যে বিষয়গুলো আছে, এখানে যে পদ্মা নদীর ভাঙনের যে বিষয়গুলো আছে, ক্ষতিকর যে দিকগুলো আছে, সেগুলো আমরা তুলে ধরবো। গতে বলবো আমরা শুধু ক্ষতিকর উদ্দীপকে শুধু ক্ষতিকর দিকের কথাই বলা হয়েছে, পদ্মা নদীর ক্ষতিকর দিক কথা বলা হয়েছে, কিন্তু কবিতায় আমরা পদ্মা নদীর কিছু ইতিবাচক দিক, ভালো দিক আছে, সেই দিকগুলো আমরা একে একে ব্যাখ্যা করে আমরা বলবো। সুতরাং উদ্দীপকটি পদ্মা নদীর মাঝির আংশিক প্রতিনিধিত্ব করে, মূল কথাগুলো যে পদ্মা নদীর যে ভালো দিক সেখানে নেই, সুতরাং এই কথাটি যথার্থ। তো এই হচ্ছে মূল কথা। তো ভালো থেকো সবাই, আজকে ক্লাস এখানে শেষ করি।
হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম।